ডক্টর ইউনূস এবং আজরাইলের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। এই জিনিসটা আমি অনেক চিন্তা ভাবনা করলাম, অনেক চিন্তা ভাবনা গবেষণা করার পরে আপনাদের সামনে বলতেছি যে ডক্টর ইউনূস আর হলো আজরাইল, এই দুইজনের চরিত্র প্রায় একই রকম দেখতেছি আমি। যেমন আজরাইল যা কিছু করে কারো কাছে ওই আপনার যান কবজ করবো, আরেকজনের যান কবজ করবো, আরেকজনের যান কবজ করবো, কিন্তু উনি কি কারো কাছে বইলা করে করে, কারো লোকে পরামর্শ করে করে? হ্যাঁ, তবে উনি একজনের দ্বারা পরিচালিত হুকুমে করে। উনি আল্লাহর দ্বারা নির্দেশিত হয়ে আসে যান কবজ করে নিয়ে চলে যায়। কিন্তু যাদের যানটা কবজ করে এদেরকে কি উনি গোনার মধ্যে ধরে? এদের সাথে আলোচনা করে যে এই এই বাড়ির সবাই এখানে আসো, বা এই মহল্লার বা এই দেশের আসো, আমি এনাকে হত্যা করব বা এনার যান কবজ করব, এরকম কিছু কি করে? করে না। তাহলে ডক্টর ইউনূসের ব্যাপারটা আমি এরকমই দেখতেছি। আমি হতবাক হয়ে যাচ্ছি। যে হতবাক হলো, একটা প্রচলিত নিয়ম আছে। নিয়ম হলো, আপনি যদি বিদেশ ভ্রমণে যান, রাষ্ট্রীয় সফরে যান, সেখান থেকে আসার পরে সংবাদ সম্মেলন করে দেশবাসীর কাছে আপনাকে জানাইতে হবে যে আপনি ওখানে যে কি কি করছেন, দেশের স্বার্থে কি কি চুক্তি করছেন, বা কি কি লাভ হয়েছে, বা এই এত বহর নিয়ে গেলেন, দেশের লাভ লসটা কি। এটা কিন্তু শেখ হাসিনাও, আমরা যে বলছি শেখ হাসিনা, উনিও কিন্তু প্রত্যেকটা সফরের পরে সব সাংবাদিকদেরকে ডাইকে নিতেন। কিন্তু সবগুলো হলে চাটু করার দালাল। তারা তো কি ধরনের প্রশ্ন করতো আপনারা জানেন, যে আপনি আপা মহামানব, আপা আপনি তো আস্তে আস্তে আন্তর্জাতিক ব্যক্তিত্ব হয়ে যাচ্ছেন, আপনি চলে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে। শেষে তো চলেই গেল আপা আমাদেরকে ছেড়ে। তো যাই হোক, তারপরে তো সে করতো, সে তো ইটা বজায় রাখছিল, সে নিয়মটা বজায় রাখছিল। যেমন সে ভোট তো করতো, কিন্তু কি করতো, ভোটটা ওনার বাক্সে নিত, ভোটটা করতো, গণতন্ত্র বহাল রাখছিল। তেমনি বিদেশ ভ্রমণ করার পরে এসে উনি সব সাংবাদিককে দাওয়াত দিয়ে সংবাদ সম্মেলন করে সব বলতো, সে তার যা মনে লাগতো তাই বলতো। কিন্তু এখন ডক্টর ইউনূস সাহেব 10 মাসে 10 বার বিদেশ সফর করলেন, একবারও এসে দেশের কোনো সাংবাদিকের মুখোমুখি হন নাই, সংবাদ সম্মেলন করেন নাই, কারোর সাথে কথাও বলে না। ওনার যা মনে লাগতেছে তাই করতেছে। যেমন ধরেন, এই যে উনি বন্দর দিয়ে দিব বিদেশিদের, উনি কি দেশবাসীকে জানাইছে যে প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম, আমি এই বন্দরটা এই কারণে অমুক দেশের হাতে তুলে দিতে চাচ্ছি, এটা আপনাদের লাভ হবে? বা একটা সংবাদ সম্মেলন করে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করতেছে যে বন্দর দিলে আমাদের লাভ হবে কি, বা কেন দিবেন, এটা কোনো সুযোগ উনি দিচ্ছে না। বন্দর কাকে দিবে, করিডোর কাকে দিবে, সেন্ট মার্টিন কাকে দিবে, উনি যা কিছু করতেছে কারো কোনো প্রশ্নের উত্তরও দিচ্ছে না, কোনো জবাবদিহিতাও নাই তার কারো কাছে। অবাক কাণ্ড, কোনো প্রকার কারো কাছে জবাবদিহিতা নাই। আপনি যে তাকে জিজ্ঞেস করবেন যে আচ্ছা, আপনি যে আপনার নিজের নামের 200 মামলা শেষ করলেন, 606 কোটি টাকা গ্রামীণ ব্যাংকের, এটা আপনি এইভাবে নিয়ে গেলেন, মাপ করে নিয়ে গেলেন। আবার একটা স্টারলিংকের ব্যবসা আনলেন, তাও আপনার গ্রামীণ টেলিকমকে দিয়ে দিলেন, সরকারি খরচে গেলেন আলেন। আবার আপনি একটা বিশ্ববিদ্যালয় এই কয়েকদিনের মধ্যে করে নিলেন, আবার আপনি একটা আদম ব্যবসার লাইসেন্স করে নিলেন, ইত্যাদি ইত্যাদি দেখা যেতেছে এত কিছু। তো এই প্রশ্ন যে ওনাকে আপনি করবেন, উনি তো সেই সুযোগ দিতেছে না। উনি তো কোনো সাংবাদিকের মুখোমুখি হইতেছে না, বা দেশবাসীর কাছে জবাবদিহি করতেছে না। এ কেমন কথা রে ভাই? এ কেমন আজরাইলের পাল্লাই পড়লো আমাদের দেশটা? উনি তো বিদেশ সফর করে আসে, 10 বার বিদেশ সফর করলো, একবারও জনগণকে কিছু জানায় না, কোনো সাংবাদিকের মুখোমুখি হয় না। আর এই যে ঘটনাগুলো বললাম আমি, এই যে সব এত এত ঘটনাগুলি সে ঘটাইতেছে,
জনগণের কাছে জবাবদিহিটা কিভাবে দিবে? উনি ভাষণে বলতে পারে, যেটা নিয়ম সংবাদ সম্মেলনে বলতে পারে, বা এই যে দেশে এত সমালোচনার ঝড় উঠছে, সবগুলো রাজনৈতিক দল বন্দর দেওয়ার বিপক্ষে, করিডোর দেওয়ার বিপক্ষে, সেন্ট মার্টিন দেওয়ার বিপক্ষে, বা এই যে উনি যেগুলো কার্যক্রম করতেছে এগুলোর বিপক্ষে, বলেন তো উনি একটা প্রশ্নের উত্তর কাউকে দিয়েছেন? উনি তো উনার মতো করে কাজ করিয়ে যেতেছেন। আর উনার যে সাঙ্গপাঙ্গ যারা আছে তাদের কারো কারো বিরুদ্ধে 200 কোটি 300 কোটি 500 কোটি টাকার অভিযোগ, দুর্নীতির অভিযোগ উঠতেছে। তাহলে আমরা কোন আজরাইলের পাল্লায় পড়ে গেছে এই দেশটারে ভাই? এইরকম দেশে এখন একটা কেমন জানি একটা পরিস্থিতি, থমথমে ভাব। দেশে এখন কোনো নাই। অনেক গল্প শোনাচ্ছে ঠিক আছে, কিন্তু 10 মাসে কিন্তু দেশে বিদেশের কোনো বিনিয়োগ নাই। অনেক শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, দেশের শেয়ার বাজার লুট হয়ে গেছে, কোনো অগ্রগতি নাই। আর উনি কি করতেছে? একান্তভাবে চালাই যেতেছে। ওনার গুরুকে এটাও আমরা খুঁজে পাইতেছি না। দেশবাসীকে টোটালি সে কিন্তু অন্ধকারের মধ্যে রেখে দিছে। দেশবাসীকে টোটালি অন্ধকারের মধ্যে রেখে দিয়া উনি যেগুলো করতেছে, এই জন্য বললাম যে উনি সকল ধরনের জবাবদিহিতার ঊর্ধ্বে থেকে দেশে নির্বাচিত একটা সরকার থাকলে তারা বিদেশ থেকে আইসা দেশবাসীকে অবগত করেছে। আবার সংসদ ভবনেও কিন্তু বিরোধী দল যাই থাকুক কিছু আলোচনা হয়েছে, হইচই হয়েছে, আমরা দেশবাসী আমরা জানতে পারছি, বাদ প্রতিবাদ হয়েছে। কিন্তু এখন এমন একটা জেল হাতে পড়ে গেছি যে তাকে কিছু জিজ্ঞাসা করার ক্ষমতা জনগণের নাই, আর উনিও জনগণের মুখোমুখি হইতেছে না। ওনার কাজ উনি করে যেতেছে। আর এই কারণেই বিশেষ করে সারা দেশের জনগণ এত দ্রুতই আতঙ্কিত হয়ে গেছে, বিতর্কিত হয়ে গেছে। ওই যে কি বললাম, আচ্ছা এই যে 111 গেছে একবার 2 বছর, দেখছেন তাদের কি কার্টুন ছাপা হয়েছিল কোথাও, ব্যঙ্গ করা হয়েছিল কোথাও? কিন্তু ইনি স্টিল ক্ষমতা, এই 111 থেকে এই এত বছর, প্রায় 15-16 বছর, এই 16 বছরেও তারা দুর্নীতি করছে, টাকা লুট করছে, এরকম কোনো পোস্ট দেখছেন? দুদকে দেখছেন না কোথাও? ফেসবুক খুঁজে দেখেন তো, ইউটিউবে দেখছেন? বা তাদের কোনো কার্টুন প্রকাশ হয়েছে, ব্যঙ্গচিত্র প্রকাশ হয়েছে দেখছেন? 111 2 বছর যারা ছিল। আর ইনি 10 মাস হয়েছে ইনি আছে, ইনি থাকাকালীনই আপনি ফেসবুকে দেখেন ওনার ব্যঙ্গচিত্র ভরে গেছে আর অভিযোগের পাহাড়। তাহলে হয়তো অনেকে বলবেন যে এই অভিযোগ তো সঠিক নাই। তাহলে সঠিক না হলে উনি এই অভিযোগের একটা অভিযোগেরও তো উনি উত্তর দিতেছেন না। উনি কোনো কাউন্টার দিয়েছে? উনি কি এই 10 মাসে একবারও সাংবাদিকদের সামনে আসছে? কোনো সাংবাদিককে কোনো প্রশ্ন করার সুযোগ দিয়েছে? দেয় নাই। এক মহা স্বেচ্ছাচারিতার হাতে দেশ পড়ে গেছে। এই জন্য দেশবাসী আতঙ্কিত, এবং কখন কি ঘটে দেশে এটা বলা যায় না। অর্থাৎ 3-0 যে ফর্মুলা ডক্টর ইউনূস সাহেবের, 10 20 30, মানে 30 মানে হলো শেয়ার মার্কেট লুট হবে, বিনিয়োগ শেষ হবে, তারপরে শিল্প কারখানা ইন্ডাস্ট্রি বন্ধ হবে, আর আপনাদের করিডোর বন্দর টন্দর দিয়ে দেওয়া হবে। এই 30-তে দেশ আপনার 0 হয়ে যাবে। এখন দেখতেছি আমরা সেই দিকেই যাইতেছি। তো সবাই ভালো থাকবেন। আমরা চাই এই ধরনের স্বেচ্ছাচারিতার অবসান হোক। সবাই ভালো থাকেন এবং ধন্যবাদ।